Okay, so we can start now. Assalamu alaikum, everyone, and a very good evening to you all. I'm Kashafa Khaldun, and I'm your today's host for this webinar, Basics on Branding, brought to you by DUDC and powered by Skill Hub. So before we start, আমি আগে একটু ছোট করে বলে নেই DUDC আসলে কি। So DUDC is such a platform that attempts to tackle students' hesitation to start a new business venture. ডিউডিসির মেইন উদ্দেশ্যই হচ্ছে স্টুডেন্টসদেরকে এমনভাবে ফিউচার অন্টারপ্রেনার হিসেবে ডেভেলপ করা যাতে তারা ইজিলি একটা স্টার্টআপ নিয়ে কাজ করতে পারে এবং সেটাকে কিভাবে এই কম্পিটিটিভ রিয়েল ওয়ার্ল্ডে সাস্টেইনেবল করে গড়ে তুলতে পারে। And as I mentioned earlier, this session is powered by Skill Hub. Skill Hub's main objective is to teach youth on-demand skills and create a digital Bangladesh. So আজকে আমাদের ইভেন্টে যিনি আছেন as our guest speaker, he is a very well-known personality among us and an expert in this particular field, brand marketing. So without any further delay, I'd like to introduce our guest speaker, Monjur Aziz Bhaiya, Head of Brand Marketing at Nogod. So hello Bhaiya, কেমন আছেন and how's life during this new normal? ভালো আছি, তুমি ভালো আছো? জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। সো ভাইয়া আমরা বেশি দেরি না করে আমরা আমাদের মেইন ইভেন্টটা স্টার্ট করি। সো ফার্স্ট যে জিনিসটা আমরা আজকে আপনার কাছ থেকে জানতে চাবো যে আপনি যেহেতু নগদে আছেন অ্যাট দি হেড অফ ব্র্যান্ড মার্কেটিং, সো নগদের সাথে যে আপনার যে জার্নিটা বা এক্সপিরিয়েন্সটা যদি আপনি আমাদের সাথে শেয়ার করতেন। Thank you Skill Hub and for this arrangement and everything. So প্রথম নগদের সাথে নগদ লঞ্চ হয় হচ্ছে 2019 সালের মার্চে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে 26শে মার্চ। তো আমি নগদে জয়েন করি ওই বছর জানুয়ারিতে। সো বেসিক্যালি আমরা একটা টিম ছিলাম যারা কোম্পানিতে স্টার্ট হওয়ার আগেই অ্যাকচুয়ালি কাজ শুরু করে। সো একটা ফাউন্ডিং টিমের মতো বলা যায়। তো আই ওয়াজ আ পার্ট অফ ইট। সো আমরা প্রথম থেকেই নগদের সাথে ছিলাম অ্যান্ড এখন পর্যন্ত তো আছি। সো একটা মানে যে কোনো স্টার্ট আপ বা কোম্পানিতে একটা স্বপ্ন বা একটা ভিশন দিয়ে শুরু হয়। তো সেই স্বপ্নটা আমরা কয়েকজন মানুষ বলা যায় যারা স্বপ্নটা শুরু হওয়ার আগেই স্বপ্নটা বিশ্বাস করেছিলাম আমাদের লিডারের আন্ডারে। সো সেই স্বপ্নটা বিশ্বাস করে এখনো আমরা আছি, কাজ করে যাচ্ছি এবং এখন পর্যন্ত যতদূর হয়েছে মাশাআল্লাহ খারাপ না। That's really good to hear ভাইয়া। সো আমাদের যে ফার্স্ট কোয়েশ্চেনটা আপনার কাছে রয়েছে যে ব্র্যান্ডিং নিয়ে, আমরা অনেকে মনে করি যে ব্র্যান্ডিং মানে মার্কেটিং কিংবা মার্কেটিং মানে ব্র্যান্ডিং। সো এই দুটোকে আপনি কিভাবে ডিফারেন্সিয়েট করবেন? সো ব্র্যান্ডিং এন্ড মার্কেটিং এর মধ্যে যদি আলাদা করতে হয় তাহলে মার্কেটিংটা একটু ব্রড ওয়েতে আসলে বলা যায়, কারণ মার্কেটিং বলতে আমরা যেটা বুঝে থাকি বা যে প্র্যাকটিস গুলো করি তার মধ্যে অনেক কিছু পড়ে। লাইক শুধুমাত্র এখানে ব্র্যান্ডিংও থাকে, সেখানে সেলস থাকে, ডিস্ট্রিবিউশন থাকে, তারপরে স্ট্র্যাটেজি থাকে, আমরা তারপরে বিভিন্ন ধরনের অ্যাক্টিভেশন বলি, পিটিএল, এটিএল। এটিএল বলতে বুঝাই আমরা টেলিভিশনে বা ডিজিটাল মিডিয়ায়, রেডিওতে, প্রিন্টে কাজ করা। আবার বিটিএল বলতে আমরা বুঝাই যে বিলো দ্য লাইন, তার মানে ধরো রোড অ্যাক্টিভেশন, স্পন্সরশিপ, এগুলো। তো মার্কেটিং এর মধ্যে বেসিক্যালি সবকিছু থাকে, যে একটা প্রোডাক্ট বা সার্ভিসকে কনজিউমারকে যতভাবে জানানো যায় বা দেখানো যায়, এই পুরো প্রসেসটাই আসলে মার্কেটিং এর মধ্যে থাকে। আর ব্র্যান্ডিং এর ক্ষেত্রে পার্টিকুলারলি যে জিনিসটা বেশি ফোকাস করা থাকে সেটা বলা যায় যে ওয়াই এই কোম্পানিটা এক্সিস্ট করে, মানে পারপাস থেকে যেটা জার্নিটা শুরু হয়, এবং সেখানে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করি যে এই কোম্পানিটা কি কাজ করে, পার্টিকুলারলি কেন এক্সিস্ট করে, এন্ড কনজিউমারের মনে কি অর্থ তৈরি করবে, ওই জায়গাটা দেখা এবং ওই জিনিসটা লক করা এবং কনসিস্টেন্টলি ডেলিভার করা ব্র্যান্ডিং এর কাজ। বাট এটা কি আরো যে 360 ডিগ্রিতে এক্সপ্যান্ড করা বা মানুষের কাছে নিয়ে যাওয়া, সেটা হয়তো বা মার্কেটিং করে।
That's really good to hear ভাইয়া আপনি যেভাবে মানে ডিফারেন্সটাকে বুঝিয়েছেন লাইক পার্সোনালি আমি কখনো এভাবে পারসিভ করে দেখিনি সো দ্যাটস সামথিং রিয়েলি নিউ ফর আস অ্যান্ড অলসো ফর আওয়ার ভিউয়ার্স যে এই জিনিসটার যে ডিফারেন্স তারা আজকে ডেফিনেটলি সেটা বুঝতে পেরেছে। তো ভাই এখান থেকে আমাদের যে নেক্সট কোয়েশ্চেনটা আসছে সেটা হচ্ছে যে আমাদের বেশিরভাগ কোম্পানিতে একটা ব্র্যান্ডিং ম্যানেজারও থাকে, আবার দেখা যাচ্ছে যে একটা মার্কেটিং ম্যানেজারও থাকে। এর কারণ কি হতে পারে এন্ড তাদের যে কি রোলস কি রেসপন্সিবিলিটিস বা কি চ্যালেঞ্জেস গুলা বিজনেস অপারেশনের ক্ষেত্রে বা ব্র্যান্ডিং এর ক্ষেত্রে কি হতে পারে? সো একটু আগে যখন আমরা কথা বলছিলাম তখন যেটা বললাম যে ব্র্যান্ডিং যিনি করে বা ব্র্যান্ডিং যে ডিপার্টমেন্টটা দেখে তার একটা পার্টিকুলার রোল থাকে। তো অনেকটা ব্র্যান্ডিং এর ব্র্যান্ড ম্যানেজার হচ্ছে শিপের ওই অ্যাঙ্কারের মতো, মানে একটা জায়গায় যে অ্যাঙ্কারিং করে রাখে। মানে আমরা অনেক কিছু করব, অনেক জায়গায় যাব, অনেক কিছু দেখব, বাট একটা কোর থট সবসময় কনসিস্টেন্টলি মিনিংফুলি ডেলিভার করব। সো ব্র্যান্ড ম্যানেজারের কাজটা থাকে বা ব্র্যান্ডিং যে টিমটা থাকে তারা আসলে ওই জায়গাটাকে কনসিস্টেন্টলি কাজ করে যায় বা ধরে রাখে। অন্যদিকে মার্কেটিং ম্যানেজারের কাজ থাকে হচ্ছে ব্র্যান্ডিং টিম যে কনসেপ্টটা দাঁড় করায় বা কনজিউমারের মনে যে স্পেসটা ক্রিয়েট করতে চায় সেটা নানা ধরনের অ্যাক্টিভিটি দিয়ে সেটাকে রিয়েলিটিতে আনা বা সেটাকে ডেলিভার করা। সো এটা হতে পারে যে কথার কথা আমরা ওয়ান্ট টু বি একটা ব্র্যান্ড হয়তো বা অনেক ইউথফুল একটা ব্র্যান্ড হতে চাচ্ছে। তো ওই ব্র্যান্ডটা ইউথফুল হতে হলে ওটার কমিউনিকেশন, ওটার অ্যাক্টিভিটি, ওটার লুক, ফিল, স্পন্সরশিপ, অ্যাক্টিভেশন, তারপরে ট্রেড পয়েন্টে যেসব আমরা ট্রেড পয়েন্ট বলতে বোঝায় যেসব পয়েন্টে গেলে ব্র্যান্ডটার সাথে তুমি ইন্টারাক্ট করতে পারো। মানে হতে পারে এটা একটা দোকান, হতে পারে এটা একটা রাস্তার পাশের একটা আহ জায়গা যেখানে ব্র্যান্ডটা একটা এক্সিবিশন করছে, হতে পারে একটা স্পন্সরশিপ, হতে পারে একটা ফেয়ারে পার্টিসিপেট করছে। তো ব্র্যান্ডটা যত জায়গায় যায় সেই জায়গাগুলোতে যে সিমিলার থটটা এক্সিকিউট হচ্ছে ওই জায়গাগুলোয় ওই এক্সিকিউশন গুলো করা মূলত মার্কেটিং ম্যানেজারের ইউজুয়ালি রোল থাকে। এবং কোম্পানি টু কোম্পানি এটা ভ্যারি করে। কোন কোন কোম্পানিতে যে এরকম আলাদা, মানে ছোট কোম্পানিতে তো আর ব্র্যান্ডের আলাদা ম্যানেজার, মার্কেটিং এর আলাদা ম্যানেজার দেখা যায় না। আবার এমনও কোম্পানি আছে যেখানে একটা অ্যাক্টিভিটি লাইক ডিজিটাল মার্কেটিং এ হয়তো বা 10 জন 15 জন কাজ করে, বিটিএল অ্যাক্টিভেশনে হয়তো বা 4 জন 5 জন 10 জন কাজ করতে পারে। এটা ডিপেন্ড করে তোমার সাইজের উপর যে কতজন মানুষ বা কি মানুষ কোন জিনিসটা দেখবে এবং কোম্পানির ক্যাপাসিটির উপর। সো ওইটার উপর ডিপেন্ড করে ভ্যারি করে। সো ব্র্যান্ড ম্যানেজারকে মূলত আমরা ওই যে শিপের সেই অ্যাঙ্করটা বলতে পারি, যে মূল থটটাকে সবসময় একটা জায়গায় কনসিস্টেন্টলি অ্যাঙ্কর করে রাখে। আর মার্কেটিং ম্যানেজার হচ্ছে সেই শিপের চারপাশের যত জিনিসপত্র আমরা দেখতে পাচ্ছি সেই জিনিসপত্রগুলো তৈরি করে। ওকে, দ্যাটস রিয়েলি গ্রেট। ওকে দেন ভাইয়া এখন যে আমরা যে প্যান্ডেমিকের মধ্যে সবাই আছি যে কোভিড-19 এর কারণে, এর আগে কোম্পানিজ বা বিজনেসেস গুলো যেভাবে ব্র্যান্ডিং বা মার্কেটিং করে আসতো এক হিসেবে ট্রেডিশনালি বলা যায়, কারণ এখন তো ড্রাস্টিক্যালি অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে বিজনেস বা ব্র্যান্ডিং স্ট্র্যাটেজিসে। তো এখন যে ডিজিটাল মার্কেটিং এর যে কনসেপ্টটা আমরা একটা হাইপ শুনতে পাচ্ছি, তো এই শিফটটাকে আপনি কিভাবে দেখছেন? সো প্যান্ডামিকের কথা যেহেতু বললে বা ডিজিটাল মার্কেটিং এর যে মার্কেটিং শিফট যেগুলো হচ্ছে, তো এখানে একটু করে বলা উচিত সবাই এই জিনিসটাকে এখন মানে নিউ নর্মাল বলে বা আহ, আমরা এই নামে নিউ নর্মাল বা প্রথম দিকে যখন এটা শুরু হয় প্যান্ডামিকটা বা লকডাউনটা, আমরা সবাই আশা করছিলাম লাইক এটা হয়তো বা 1 মাস যাবে বা 3 মাস যাবে, ইট উইল গেট ওভার, আবার জীবন হয়তো বা ঠিক মতো বা আগের মতো হয়ে যাবে। কিন্তু এখন আস্তে আস্তে হয়তো বা সবাই রিয়েলাইজ করতেছে যে দের ইজ নো আগের মতো, মানে লাইফ ওন বি যেরকম আগে ছিল ওরকম আর কখনোই হয়তো বা হবে না। সো দিস ইজ কাইন্ড অফ এ নিউ রিয়ালিটি যেটার সাথে আমাদের সবাইকে আসলে অ্যাডজাস্ট করতে হবে, যারই একটা ফলাফল হয়তো বা আজকে আমরা স্ট্রিম ইয়ার্ডে কথা বলছি। অ্যান্ড আরেকটা মজার ব্যাপার যেটা আমি বিশ্বাস করি সেটা হচ্ছে যে পৃথিবীতে আগেও দেখা গেছে যে বড় বড় ইনসিডেন্ট যেসব জেনারেশনের মধ্যে দিয়ে যায়, লাইক ওয়ার্ল্ড ওয়ার
বা গ্রেট ডিপ্রেশন বা আমাদের মুক্তিযুদ্ধের সময় যে জেনারেশনটা মুক্তিযুদ্ধ দেখেছে। সো বড় এরকম যখন সিগনিফিকেন্ট ইভেন্ট একটা জেনারেশন এক্সপিরিয়েন্স করে, সেই জেনারেশনটা দেখা যায় রেস্ট অফ দ্য লাইফ ওই ইনসিডেন্টের একটা ওয়েটেজ ক্যারি করে তাদের ডিসিশন মেকিং এ। সো ধরো এখন করোনার কারণে যেসব ফ্যামিলি এফেক্টেড হবে, কেউ মারা যাবে, কেউ কেউ হয়তো বা চাকরি হারাবে, কারো ব্যবসা চলে যাবে। তো এই মানুষগুলো যারাই এইসব এই ইম্প্যাক্টফুল ইনসিডেন্ট গুলা এক্সপিরিয়েন্স করছে, এরা কেউই আসলে এগুলো ভুলে যাবে না। এবং দেখা যাবে এদের সারা জীবনের ডিসিশন মেকিং এ সবসময় এটা তাদের মাথার মধ্যে কাজ করবে যে আমি আমি কি এত টাকা দিয়ে এটা কিনবো কিনা, আমি কি প্রিমিয়াম জিনিসটা কিনবো না আমি ভ্যালু ফর মানির দিকে যাব, আমি কি টাকা জমাবো কারণ আজ যে কোনো সময় তো আমার জীবনে আরেকটা এই ধরনের প্যান্ডামিকের মতো ঘটনা ঘটতে পারে। সো এই সবকিছু না অ্যাজ এ মার্কেটিয়ার বা বিজনেসম্যান, যেমন তোমরা বলছিলে তোমাদের অর্গানাইজেশনটার কাজ হচ্ছে ইয়াং স্টুডেন্টদের ব্যবসায়ী উদ্যোক্তা হতে সাহায্য করা। সো এই মানুষগুলা যেই এখন এই ডিসিশন গুলা নিবে যে আমি কি ব্যবসা করব, আমি কি ধরনের মার্কেটিং অ্যাপ্রোচ নিব, তাদের সব সময় মাথায় এটা রাখতে হবে যে দিস ইজ আ নিউ টাইপ অফ ওয়ার্ল্ড অ্যান্ড নিউ টাইপ অফ কনজিউমার দ্যাট উই আর ডিলিং। তো এই মানুষগুলো হয়তো বা এই প্যান্ডামিকের কারণে এই বিহেভিয়ার চেঞ্জ গুলা একটা কনস্ট্যান্টলি অন্যরকম হতে থাকবে এবং হয়ে যাবে। সো ওইটাকে কে আসলে রাইটলি রিড করতে পারবে এবং সেই অনুযায়ী তার বিজনেস সাজাইতে পারবে। যেমন খুব ইজিলি বোঝা যায় যে ইন্ডাস্ট্রিজ লাইক যারা হাইজিন ফ্যাক্ট নিয়ে কাজ, যেমন হাইজিন ইন্ডাস্ট্রি, সাবান, হ্যান্ড স্যানিটাইজার, এগুলো অনেক থ্রাইভ করছে। মেডিকেল ইন্ডাস্ট্রি, তারপরে ই কমার্স, তারপরে টাকা লেনদেন, আমরা যে ইন্ডাস্ট্রিতে আছি এটাও ভালো করছে। সো বেসিক নেসেসিটির অনেকগুলো ইন্ডাস্ট্রি ভালো করছে, অনেকগুলো ইন্ডাস্ট্রি খারাপ করতেছে। ট্রাভেলিং একটা, লাক্সারি গুড আরেকটা, তারপরে রেস্টুরেন্টে খেতে যাওয়া। সো অ্যাজ এ অন্টারপ্রেনার আর অ্যাজ এ মার্কেটিয়ার প্রথমে হচ্ছে এই জিনিসগুলা বুঝা এবং কোন দিকে শিফট হচ্ছে ওই শিফটটা ধরতে পারার ক্যাপাসিটিটা খুব ইম্পর্টেন্ট। আর তারপরে হচ্ছে তুমি জিজ্ঞেস করতেছিলে যে ডিজিটাল মার্কেটিং বা ইসের এই ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে আমি একটা জিনিস যারা তরুণ যারা শুনছেন একটা জিনিস বলতে চাই যে তুমি ডিজিটাল মার্কেটিং বলে কিছু নাই, বেসিক্যালি ইটস অল মার্কেটিং, বাট ডিজিটাল হচ্ছে একটা মিডিয়াম যেটার মাধ্যমে আপনি আপনার মার্কেটিং অ্যাক্টিভিটিটা এক্সপ্রেস করেন। সো মার্কেটিং যদি ফান্ডামেন্টালি না বুঝে কেউ, সো মার্কেটিং ফান্ডামেন্টালি বোঝা বলতে হচ্ছে যে মার্কেট কি, আমার কাস্টমার কি, তাদের বিহেভিয়ার কি, তাদের পেইন পয়েন্ট কি, তারা আসলে তাদের জীবনটা কি রকম, তারা কি চায়, এই জিনিসগুলো যদি একজন মার্কেটিয়ার না বুঝে, সেটা ডিজিটাল মার্কেটিং এ হোক বা আরো ফিউচারিস্টিক কিছু হোক, সেই ফান্ডামেন্টাল গুলো অলওয়েজ রিমেইন সেম, ওগুলা বুঝতে পারাটা খুব ইম্পর্টেন্ট। আর বাকিটা হচ্ছে যে কনজিউমার চেঞ্জ হচ্ছে, মার্কেট চেঞ্জ হচ্ছে, ওই অনুযায়ী তোমাকে স্কিল জেনারেট করতে হবে এবং সেই স্কিল অনুযায়ী কনজিউমার এখন যেভাবে একটা কমিউনিকেশন কনজিউম করে আমাকে সেভাবে ডেলিভার করতে হবে। এই তো। Thank you, sir. Like this was really a very, very like clear-cut concept. So of digital marketing, a shift from traditional branding towards digital marketing. স্যার আমরা যারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি বা আমরা যারা অন্যান্য ইউনিভার্সিটির স্টুডেন্টরা যারা আছি তারা ইন ফিউচারে ব্র্যান্ডিং নিয়ে কাজ করতে চাই, তো তাদের ক্ষেত্রে আপনি যদি কোনো হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স অফ বিল্ডিং আ ব্র্যান্ড, এটা তারা কিভাবে লাইক গেইন করতে পারে? বিকজ আমরা দেখি যে অনেক কোম্পানি বা যে কোনো ওয়েবিনার অনেক সময় বিজনেসের যে অন্যান্য অ্যাসপেক্টস গুলো আছে সেগুলো নিয়ে কথাবার্তা বলা থাকে, ব্র্যান্ডিং নিয়ে কিন্তু কেউ ইউজুয়ালি ওরকম বলে না। তো এই ক্ষেত্রে তারা কিভাবে হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স গেইন করতে পারে? একটা আমার আমার কাছে একটা জিনিস মনে হয় যে কথার কথা তোমাদের জন্য ব্র্যান্ডিং এক্সপিরিয়েন্স বোঝা বা শেখার সুযোগটা, যেমন তুমি একটা এই যে ইনিশিয়েটিভের পার্ট যেটা দিয়ে তোমরা আজকে এই ইভেন্টটা করছো। সো ফর এক্সাম্পল অনেক স্টুডেন্টরা বিজনেস কম্পিটিশন বা ক্লাব এই যে করো তোমরা, তো এটার এই ক্লাব ইটসেলফ অথবা একটা বিজনেস কম্পিটিশন ইটসেলফ ক্যান বি মানে মার্কেটিং এর যতগুলো এলিমেন্ট আছে সেগুলো টাচ করতে পারে। ফর এন এক্সাম্পল যে কথার কথা তোমাদের ডিইউইডিসি মনে হয়, এই ডিইউইডিসি, হ্যাঁ। সো
এইটা ধরো একটা এখন কম্পিটিশন অ্যারেঞ্জ করবে, তাহলে এটা প্রথম তোমাকে যে তোমার টিচারদেরকে কনভিন্স করতে হবে যে আমার এরকম একটা কম্পিটিশন করলে ইউনিভার্সিটিতে এটা হবে। সো তারপরে তোমার টিচার কনভিন্সড হলো, তোমার টিচার বললো আচ্ছা, কিন্তু তারপরে তোমার টিচার বললো অ্যাজ ইউজুয়াল যে আমাদের ইউনিভার্সিটির তো কোনো ফান্ড নাই, তো এই ফান্ড আসবে কোত্থেকে? তুমি বললেন আচ্ছা তাহলে আমাদেরকে স্পন্সরশিপ জোগাড় করতে হবে। সো ইউ গো আউট, ইউ মিট কর্পোরেটস, বিজনেসম্যান, যাদেরকে কনভিন্স করার চেষ্টা করতেছো যে এইটা করলে কিভাবে তাদের ব্র্যান্ডটা বেনিফিটেড হবে, সো দ্যাট তোমার এইখানে ওদের টাকা দেওয়া উচিত। কাউকে কনভিন্স করতে পারলা, সে টাকা দিল। Then you come back and design your own communication so that student gets convinced to attend the মানে competition, তা না হলে তো এটা কোনো ফুলফিল হচ্ছে না। তারপরে তুমি তোমার একটা কমপ্লিটলি ডিফারেন্ট জার্নি দিয়ে যাবা, যে কম্পিটিশনটা রাইটলি অ্যারেঞ্জ করা অন টাইম, সব স্টুডেন্টদেরকে ফিডব্যাক দেওয়া, কেস তৈরি করা, তারা পার্টিসিপেট করলো, ফাইনালি একটা গ্র্যান্ড ইভেন্ট অর্গানাইজ করা, সেই ইভেন্টে টিচাররা আসলো, স্পন্সররা আসলো, সবাই খুশি হলো, কেউ একজন জিতলো, সে অ্যাওয়ার্ড পাইলো, এবং তারপরে ফলো আপ স্টোরি করা, সিজন 1 এর পরে সিজন 2 করা, ধীরে ধীরে এই ইভেন্টটাই একটা ব্র্যান্ড হয়ে ওঠা। সো তোমার যদি ইচ্ছা থাকে, what I'm trying to tell you, or you means other people who are listening, যে কোনো ইনসিডেন্টকে নিয়েই কিন্তু একটা কমপ্লিট ব্র্যান্ডিং এক্সারসাইজ করা বা ব্র্যান্ডিং জার্নিতে নিয়ে যাওয়া আসলে সম্ভব। সেটা হচ্ছে তোমার ওই উইল পাওয়ারটা আছে কিনা। নট নেসেসারিলি তোমার বাংলাদেশের টপ কোম্পানির ব্র্যান্ডিং টিমের সাথে কাজ করতে হবে। তুমি যদি আজকে এই যে ডিইউ কেও একটা ব্র্যান্ড তৈরি করতে পারো, তাহলে কিন্তু এই জিনিসটাই তুমি হয়তো বা তোমার সিভিতে রাখবে, অথবা তোমার ইন্টারভিউ বোর্ডে এই জার্নিতেই বলতে পারবে যে আমি প্রথম এই টুর্নামেন্টটা লঞ্চ করেছিলাম, সেখানে আমি 5 লাখ টাকার ফান্ড রেজ করছি আউট অফ নো মানে ব্যাকগ্রাউন্ড বা কিছু ছাড়া। 500 জন স্টুডেন্ট পার্টিসিপেট করছে, 1 মাস এই অনুষ্ঠান হয়েছে, লাস্টে ফিনালেতে এই মানুষগুলো আসছে, সেগুলোর এই পিআর অ্যাক্টিভিটি করছি, জার্নালিস্টদেরকে এঙ্গেজ করছি, মানুষজন জানছে, হ্যান ত্যান ব্লা ব্লা। সো ব্র্যান্ডিং এ যা যা হওয়া সম্ভব সবই কিন্তু তুমি চাইলে তোমার নিজের এই ক্লাবের মাঝখান দিয়েও জেনারেট করতে পারো। তো তুমি এটা এবং এই এক্সপিরিয়েন্সটাই তুমি হয়তো বড় হয়ে যখন তোমার কোম্পানি চালাবা, তখন হয়তো বা কোম্পানির প্রোডাক্ট সেলস বা কোম্পানির ব্র্যান্ডিং এর ক্ষেত্রে সিমিলার এক্সপিরিয়েন্স দিয়ে যাবা। সো এটা আমার কাছে সবসময় মনে হয় যে ইটস ইয়োর উইল পাওয়ার এন্ড ইয়োর এবিলিটি টু সি দ্যাট অপরচুনিটি, যে তুমি আসলে কোথাকার মধ্যে থেকে তোমার ব্র্যান্ডিং এক্সপোজারটা তৈরি করবা বা বানাবা। আর পার্সোনাল ব্র্যান্ডিং এর ক্ষেত্রে আজকাল তো সোশ্যাল মিডিয়া ইজ এ ভেরি বিগ প্ল্যাটফর্ম। অনেকেই এখানে নিজে ব্র্যান্ড হয়ে উঠতেছে, দেয়ার আর ইনফ্লুয়েন্সার হয়ে যায় আউট অফ লাইক নিজের থেকেই। যেমন ইসের শুরুতে আমাকে মিমার বলে পরিচয় দিল তোমার এক কলিগ। সো ওইটাও তো আমার কিছু একটা, ধরো মিম বানাইছি বলেই হয়তো বা আমাকে আরেকটা নতুন পরিচয় উনি পরিচয় দিচ্ছে। তো এইভাবে আর কি, ইটস অলওয়েজ আই থিঙ্ক পার্সোনালি ব্র্যান্ড করা নিজেকে এখন অনেক ইজিয়ার, যদি তুমি রাইটলি মেনটেন করো সোশ্যাল মিডিয়া এন্ড এভরিথিং। আর স্টুডেন্ট লাইফে নিজেই তো বিভিন্ন ক্লাব বা ই থেকে ব্র্যান্ডিং এক্সপোজারটা পাওয়া সম্ভব। এটা থ্যাংক ইউ ভাইয়া। এন্ড লাইক আপনি মেনলি এটাই ফোকাস করছেন যে আমরা যত রিয়েল ওয়ার্ল্ডে কর্পোরেটস বা সবার সাথে আস্তে আস্তে ধীরে ধীরে এঙ্গেজ হবো, আমাদের এক্সপিরিয়েন্স নলেজ আরো বাড়বে। লাইক প্র্যাকটিক্যাল লাইফ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। অবশ্যই, যেমন তোমাকে আরেকটু করে বললে যেভাবে বলা যায় যে আরো সহজ করে, যেটা আমি বলার চেষ্টা করছি, যেমন তো তোমার বাসার সবচেয়ে জনপ্রিয় মানুষ আই গেস তোমার আম্মা। সো ইউজুয়ালি দেখা যায় যে প্রত্যেকটা বাসার সবচেয়ে পপুলার মানে যার ইনফ্লুয়েন্স সবচেয়ে বেশি থাকে বাসার মধ্যে, সে একটা মা হয়। এটা এটা পাওয়ার, হ্যাঁ ডিসিশন মেকিং পাওয়ার যেটা কি। হ্যাঁ হ্যাঁ, ডিসিশন মেকিং পাওয়ার, জনপ্রিয়তা, মানে দাঁড়াইলে ভোটে জিতবে, এই টাইপের ক্যারেক্টারটা যে থাকে সে মা থাকে। সো ইউজুয়ালি তাহলে কখনো চিন্তা করছো ওইটা কেন মা? এর মেইন একটা বেসিক কারণ হচ্ছে উনি কিন্তু আমাদের ফুডটা কন্ট্রোল করে। মানে ওনার ওনার ক্ষমতা থাকে যে বাসায় কি রান্না হবে, কে কি রাঁধবে, কে কি খাবে, কে কি পরবে। সো এই কোর ডিসিশন মেকিংটা উনি হোল্ড করে। এবং খুব ইন্টারেস্টিং খেয়াল করবা যে কোনো ডাইনিং দুপুর বেলা বা রাতের বেলা উনি এমন ভাবে আইটেম মেনটেন করে যে কেউ না কেউ কিছু না কিছু একটা নিজের পছন্দের আইটেম নিয়ে বের হয়ে যেতে পারে। সো একজন মা কিন্তু বেসিক মার্কেটিং এন্ড সেলসম্যানশিপের যে স্কিল গুলো দরকার সেগুলো সবই তার আছে। what I'm trying to tell, মানে যারা শুনছেন বা বোঝানোর চেষ্টা করছি, ইটস অল অ্যাবাউট দ্যাট কমন সেন্স। মা যেমন একটা ফ্যামিলিকে সবাইকে খুশি করে নিজের একটা লিডারশিপের জায়গায় চলে যায়, এটা আপনি কিন্তু আপনার গ্রুপ লেভেলেও মেনটেন করতে পারেন, আপনার ক্লাসেও পারেন, আপনার ক্লাবেও পারেন।
সো একটা মানুষের এই এবিলিটি গুলা থাকা খুব ইম্পর্টেন্ট, এই কমন সেন্স গুলা, যে আমি কিভাবে এখানে আমার ব্র্যান্ডিং এক্সারসাইজটা করব, কিভাবে আমার মার্কেটিং এক্সারসাইজটা করব। এটার জন্য যদি তুমি ওয়েট করো একদিন ইউনিলিভার এসে তোমাকে হায়ার করে নিয়ে যাবে এবং তুমি সেই দিনই মার্কেটিং করবা এবং ব্র্যান্ডিং করবা, দ্যাট উড বি অলওয়েজ টু লেট। ইউ ক্যান অলওয়েজ স্টার্ট ফ্রম ইয়োর হোম, ইয়োর কিচেন, ইয়োর ব্যাচের সার্কেল, এনিওয়্যার। মানে একটা সার্কেলে গেলে, যেমন তোমাদেরকে অনেক টিচার পড়াইতে আসে, কিন্তু সবচেয়ে প্রিয় টিচারদের নাম বলতে বললে তোমরা ইজিলি দুইজন একজন টিচারের নাম পিক করে ফেলবা। সো ট্রাই টু অ্যানালাইজ যে কেন ওই মানুষটার নাম বলতেছি, তার মানে কি উনি এমন কিছু, উনি কি এমনি এমনি তোমাদেরকে মার্ক দিয়ে দেয়? তা তো না। আই থিঙ্ক উনিও ঠিকভাবেই পড়ায়, বাট উনি এমন কিছু অ্যাক্টিভিটি করে যার ফলে ওনার নামটা তোমার টপ অফ মাইন্ড আগে আসতেছে। সো ওইটাকে রিভার্স করে তুমি শেখার চেষ্টা করো যে আমি কি করলে স্টুডেন্টদের মধ্যে আমার নামটা সবার আগে যাবে। তো যারা এগুলো কমন সেন্স অ্যাপ্লাই করে বা রিয়েলিটি থেকে এই জিনিসগুলো পারে, তারাই আসলে দেখা যায় দিন শেষে আগায় যায়। বুঝাতে পেরেছি আমি? Yeah, definitely. Like based on my experience, আমি যত দূর আগাবো আমার এক্সপিরিয়েন্স আমি আরো ইমপ্রুভ করবো, বেটার হবো গ্রাজুয়ালি। And ভাইয়া, লাইক আমরা যে বুক বা বুকিশ নলেজ যেটা হয়ে থাকে, আমরা মার্কেটিং বা ব্র্যান্ডিং নিয়ে যে পড়ে থাকি, পড়াশোনা করে থাকি, সেটার সাথে যে রিয়েল ওয়ার্ল্ড ব্র্যান্ডিং এর যে এক্সিকিউশন, সেটার কিরকম ডিফারেন্স বা তার সাথে ওটা কিভাবে কম্পেয়ার করা যায়? বইয়ের নলেজের অবশ্যই দরকার আছে। কিভাবে বুঝাবো জিনিসটা, একটা যদি এক্সাম্পল দেই যে আমাদের যে 12 ইঞ্চির স্কেল থাকে, সো 12 ইঞ্চির স্কেলে ধরো 12টা পয়েন্ট আছে, যে 0, 1, 2, 3, 4 এরকম লেখা আঁকা। সো এই 0 থেকে 12 পর্যন্ত গেলে 1 ফিট হচ্ছে। সো এইটা ধরো তোমার নলেজ, এবং বইতে হয়তো বা 0-তে কি করতে হবে, 1-এ কি করতে হবে, 2-এ কি করতে হবে, 3 ইঞ্চি হলে কি করতে হবে, বা 1 ফিট হলে কি করতে হবে লেখা আছে। তো এগুলো তুমি পড়ে শিখে আসছো। বাট রিয়েল লাইফে যখন যাবা তখন সব যেই চ্যালেঞ্জটা আসে, রিয়েল লাইফের প্রবলেম গুলো ইউজুয়ালি দেখা যায় যে 1.7, এটা 2-এও না, এটা 1-এও না, এটার মাঝামাঝি একটা জায়গায় এসে সমস্যাটা তুমি পড়ছো। বা কাস্টমার বা মার্কেট এমন একটা জায়গায় আছে যেটা আসলে তোমার বইয়ের এক্সাম্পল, বইয়ে সবসময় একটা এক্সট্রিম এক্সাম্পল থাকে যে এটা 1-এ হলে কি করবেন, 10-এ হলে কি করবেন, কিন্তু তুমি রিয়েল লাইফে যখন আসবা তখন দেখবা 5.7-এ এসে আটকে গেছে। সো প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স বা প্র্যাকটিক্যাল নলেজ গুলা ওই জায়গায় একটু ডিফার করে, ওই জায়গাগুলো আসলে বইয়েও থাকে না, কোথাও থাকে না। এই জন্য মাঝে মাঝে দেখবা যে অনেক টিচার বা অনেকে রেকমেন্ড করে যে আপনি পড়াশোনা একটা স্টেজ শেষ করে প্র্যাকটিক্যাল কাজ করে আবার ফেরত আসেন, যেমন বিবিএ করে বা অনার্স করে চাকরি করে আবার 2-4 বছর পরে আবার ফেরত আসেন, সো দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড দ্য হোল সিনারিও। 0 শিখলেন, 10 শিখলেন, আর মাঝখানের পয়েন্ট গুলোও শিখলেন, এবং তারপরে আবার রিঅ্যাপ্লাই করতে পারলেন নিজেকে। তো প্র্যাকটিক্যাল লাইফটা আমার কাছে সবসময় ওরকম মনে হয় যে বইয়ের দুই এক্সট্রিমের মাঝামাঝি যে সমস্যাগুলো ওগুলো আসলে ডিল করতে হয় এবং শেখা যায়, কিন্তু বইয়ের দুই এক্সট্রিম যারা শিখে তারাই আসলে মাঝখানেরটা সলভ করতে বেটার পারে। আবার কিছুই যারা শিখে না তাদের জন্য তো আসলে এত সবই কঠিন। সো নলেজ ইজ দ্য মেইন থিং, বাট এটা আমাদের উপর ডিপেন্ড করবে যে আমরা ওটাকে কিভাবে লাইক অ্যাডজাস্ট করে বা ইমপ্লিমেন্ট করবো ইন দ্য রিয়েল ওয়ার্ল্ডে। ওকে, দেন ভাইয়া আমরা দেখতে পাচ্ছি যে নগদ কিন্তু আপনি যেহেতু বললেন 2019 এর মার্চে এটা ওপেন করেছে, কিন্তু উইদিন আ ভেরি শর্ট স্প্যান অফ টাইম এটা কিন্তু মার্কেট বেসটুকু ক্যাপচার করতে পেরেছে। সো এই ক্ষেত্রে নগদের ইউএসপি বা ব্র্যান্ডিং স্ট্র্যাটেজি অর মেথডোলজিস গুলো কি ছিল, যদি একটু শেয়ার করতেন আমাদের সাথে। আমার কাছে মনে হয় যে মানে শুরু থেকে আমরা একটা জিনিস যেটা আমরা ফোকাস ছিলাম সেটা ছিল হচ্ছে যে বাংলাদেশের মানে যত পারা যায় বেশি মানুষকে, মানে কেন নগদ আসলে তৈরি করা। ইটস ফাউন্ডেড বাই তানভীর মিশুক, আমাদের ম্যানেজিং ডিরেক্টর। ওনার ভিশনটা হচ্ছে যে বাংলাদেশের মানুষকে অর্থনৈতিক একটা মুক্তি দেওয়া, সো দ্যাট অনেক বাংলাদেশে আমরা যখন যাত্রা শুরু করি তখন বাংলাদেশের প্রায় অ্যারাউন্ড 60% মানুষ কোনো ধরনের ব্যাংকিং বা কোনো ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট বা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট কিছু ছিল না। সো তার মানে একটা লার্জ বাংলাদেশের মানুষ ফাইন্যান্সিয়াল যে কোনো ধরনের ফাইন্যান্সিয়াল সার্ভিস বা ইনক্লুশনের বাইরে ছিল। তো
তো প্রথম দিকে আমরা যেটা এই জন্য আমরা চেষ্টা করি যে আমরা এমন কোনো পদ্ধতি বা এমন কোনো ওয়ে নিয়ে আসতে পারি কিনা যার ফলে অনেক বেশি মানুষ ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বা অর্থনৈতিক অন্তর্ভুক্তির মধ্যে আসবে। তো এটার জন্য আমরা প্রথম কোম্পানি ছিলাম বাংলাদেশে যারা ডিকেওয়াইসি লঞ্চ করে, ডিজিটাল নো ইওর কাস্টমার। তোমরা দেখে থাকবে, আমি জানি না তুমি কখন অ্যাকাউন্ট খুলছো কিনা। সো অ্যাকাউন্ট খুলতে হলে বেসিক্যালি একটা ফর্ম ফিল আপ করতে হতো আগে, যে ব্যাংকের জন্য প্রায় 10 পাতা 8 পাতার একটা ফর্ম, আর মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস হলে 2 পাতার একটা ফর্ম, যেখানে এনআইডি দিতে হয়, ছবির পাসপোর্ট সাইজ ছবি দিতে হয়, তারপরে তথ্য, ব্যাংক হলে নমিনি সিগনেচার লাগে এবং অনেক কিছু আছে। তো আমরা এই পুরো জিনিসটা প্রথম কোম্পানি ছিলাম যারা ডিজিটালি কনভার্ট করছিলাম, যে আমরা ইউ ডোন্ট নিড টু ডু এনিথিং। তোমার যদি এনআইডি আর একটা ভ্যালিড মোবাইল নাম্বার থাকে, তুমি মোবাইলের অ্যাপ দিয়ে এটা খুলতে পারবা। এবং শুধু তাই না, তোমার এনআইডিটা আমরা পরিচয় নামে গভর্নমেন্টের একটা অ্যাপ আছে যারা নির্বাচন কমিশনের সাথে কানেক্টেড। সো ওই অ্যাপ দিয়ে তোমাকে ডিজিটালি সাথে সাথে ভেরিফাই করে আমরা বুঝে ফেলবো যে তুমি রিয়েল কাস্টমার কিনা বা রিয়েল এনআইডি আছে কিনা তোমার কাছে। সো এইটা একটা রেভলিউশন ছিল, যেটার ফলে অনেক মানুষ ঘরে বসে বা যার যার যে যে জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারছে। এবং পরবর্তীতে এই ইনোভেশনটা বা এই আইডিয়াটা ইন্ডাস্ট্রিতে অন্যান্য আমাদের অন্যান্য যারা কম্পিটিশন আছেন তারাও তো এটা অ্যাডপ্ট করেছেন। এর ফলে বাংলাদেশের অনেক মানুষ ডিজিটালি এখন অ্যাকাউন্ট খুলতে পারছেন। তো এইটা একটা আমাদের গর্বের জায়গা ছিল, বা যেটা করার ফলে আমাদের শুরুর দিকে অনেক সুবিধা হয়েছে। আরেকটা জিনিস আমরা করেছিলাম সেটা হচ্ছে যে রবি এয়ারটেলের সাথে আমরা একটা পার্টনারশিপ করেছিলাম বেস কনভার্সনের, যে কারো যদি রবি বা এয়ারটেল অ্যাকাউন্ট থাকে, এবং এখন জিপির সাথেও হয়ে গেছে চুক্তিটা, যে তোমার যদি জিপি অ্যাকাউন্ট থাকে, তোমার তো অলরেডি বায়োমেট্রিক করার সময় তোমার ডেটা ওদের কাছে রাখা আছে। সো ইউ জাস্ট ডাউনলোড দ্য অ্যাপ অ্যান্ড এই ইউএসডি বা অ্যাপ ডাউনলোড করে তোমার পিন নাম্বার সেট করলেই ওদের ডেটাবেস থেকে তোমার ডেটাটা আমার সিস্টেম নিয়ে নিবে। সো তোমার অ্যাকাউন্ট খুলতে 10 সেকেন্ডের বেশি সময় নিবে না। সো এই ইনোভেশনটা আমাদের অনেক হেল্প করেছিল। বা শুরুতে আমরা আরেকটা জিনিস এনেছিলাম, আরেকটা নতুন জিনিস যেটা আমাদেরই ছিল, সেটা ছিল হচ্ছে সেন্ড মানি টু এনি মোবাইল নাম্বার। মানে তোমার যদি নগদ অ্যাকাউন্ট থাকে, তুমি লিটারালি বাংলাদেশের 16 কোটি মোবাইল নাম্বারে টাকা পাঠাতে পারবে, সে শুধু অ্যাকাউন্টটা খুলে টাকাটা উঠায় নিবে। সো এটা আমাদেরকে হেল্প করেছে। আরেকটা ছিল হচ্ছে আমাদের লিমিট একটু বেশি ছিল কম্পারেটিভলি অন্যান্য কম্পিটিশনের থেকে। আরেকটা ছিল হচ্ছে আমাদের যেটা এখনো আছে, আমাদের সেভিংস রেট হচ্ছে 7.5। সো তুমি যদি টাকা জমানোর কথা ভাবো, তাহলে বাংলাদেশে আসলে সেভিং অ্যাকাউন্টে হাইয়েস্ট সেভিং রেট নগদে পাওয়া যাচ্ছে। তো এইসব কিছু সুবিধা, কিছু ইনোভেশন আমাদেরকে হেল্প করছে। আরেকটা তো ছিল আমরা অনেক অ্যাগ্রেসিভ মার্কেটিং করেছি, স্পেশালি প্যান্ডামিকের সময় আমরা যেটা করেছি। প্যান্ডামিকে অন্য অনেক কোম্পানি অ্যাকচুয়ালি মার্কেটিং কমিয়ে দিয়েছে, বিকজ তারা মনে করছে যে এখন তো খারাপ সময়, আমরা এখন এটা শেষ হয়ে যাক আবার করব। তো এই জায়গায় আমাদের চিন্তাটা উল্টা ছিল। আমাদের চিন্তাটা ছিল হচ্ছে যে যেহেতু অন্য কোম্পানিরা কম কমিউনিকেট করতেছে, আমরা যদি আমাদের আগের মতোই কমিউনিকেট করি, তাও দেখা যাবে যে আমাদের কমিউনিকেশন তখন তুমি বেশি দেখতে পারবা। সো আমরা অনেক এগ্রেসিভলি প্যান্ডামিকের সময় আমাদের ব্র্যান্ডিং এবং মার্কেটিং অ্যাক্টিভিটি পুশ করেছি। অলসো আমরা ওইসব জায়গায় কিভাবে প্যান্ডামিকের মধ্যে কিভাবে কন্টেন্ট তৈরি করা যায় মোবাইল বেসড বা ডিজিটালি অনলাইনে এক জায়গা থেকে আরেক জায়গায় কমিউনিকেট না, মানে ফিজিক্যালি ট্রাভেল না করে কিভাবে কন্টেন্ট বানানো যায়, সেগুলোতে ইনোভেশন আনার চেষ্টা করেছি। সো এইসব আমাদেরকে অনেক হেল্প করেছে, যে স্পেশালি প্যান্ডামিক টাইমে আমরা খুব এগ্রেসিভ ছিলাম ডিজিটালি। জি ভাইয়া, প্যান্ডেমিকে আসলে নগদের সাথে অনেকেই মানে অনেক বেশি ফ্যামিলিয়ার হয়ে গিয়েছে, যেহেতু একটা হ্যাজল ফ্রি একটা ট্রানজাকশন সিস্টেম প্রোভাইড করছে। সো ভাইয়া, নেক্সট যে কোয়েশ্চেনটা আমরা জানতে চাচ্ছি আপনার কাছে, মানে যেটা করবো সেটা হচ্ছে গিয়ে ব্র্যান্ডিং এর ক্ষেত্রে সুইটেবল লোগো মেকিং কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট। সো নেক্সট যারা ব্র্যান্ডিং নিয়ে কাজ করবে, আমাদের ফিউচার এন্টারপ্রেনার্স যারা আছেন, তারা কি কি চ্যালেঞ্জেস ফেস করতে পারে লোগো মেকিং এর ক্ষেত্রে? লোগো, সো লোগোর ক্ষেত্রে আই থিঙ্ক লোগোতে যেটা হয়, এটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে যত সিম্পল ডিস্টেন্স, মানে একটা থাকে না যে দেখে আসলে অনেক যদি কমপ্লিকেটেড হয় বা অনেক কালারফুল বা অনেক কালার থাকে,
বা অনেক বুঝতে অসুবিধা হয়, তাহলে হয়তো আমার কাছে মনে হয় যে লোগোর ক্ষেত্রে দ্যাটস নট এ গুড লোগো। যতটা সিম্পল রাখা যায়, যতটা দেখে, যেমন আমাদের এখনকার সময় সবচেয়ে আইকনিক লোগো হচ্ছে অ্যাপেলের লোগো হয়তো। সো খুবই সিম্পল একটা লোগো, একটা আপেল, একটা সাইডে একটা কামড় দেওয়া। সো কামড়টা দেখে তোমার মধ্যে একটা হয়তো বা কিউরিসিটিও জেনারেট করতে পারে যে কেন, একটু জানি কামড়টা কেন দিল বা এটার মানে কি। বাট আমার কাছে এই ধরনের সিম্পল লোগো খুব সুন্দর লাগে। এখন ইভেন লাইক আমরা ফেসবুক এখন ওয়ান অফ অ্যানাদার ব্র্যান্ড যেটা প্রতিদিন আমরা ইন্টারঅ্যাক্ট করি, তো এটাও খুবই সিম্পলি লোগোটা ডিজাইন করা, জাস্ট একটা এফ। সো সমস্ত সফল ব্র্যান্ড গুলোর দিকে যদি দেখানো যায়, দেখা যায় যে লোগো গুলো খুবই সিম্পল এবং ওয়ান কালার বা কম কালারের ডিস্টিংটিভলি ডিজাইন করা। সো কারণ কনজিউমার এখনকার যে সময় এত ক্লাটার্ড, এত ইনফরমেশন, এত কমিউনিকেশন, এবং কারো তো আসলে কোনো ফোকাসই নাই। সো এই সময়ে যদি তুমি কোনোভাবে নিজেকে আলাদা করতে না পারো বা কনসিস্টেন্টলি তাকে রিমাইন্ডার দিতে না পারো, আসলে ব্র্যান্ড তৈরি করা বা সার্ভাইভ করা খুব কঠিন। So the main thing is একটা লোগো যতই ক্লিয়ার কাট এন্ড স্পেসিফিক হবে, মানে কনজিউমার্স বা ওটা দেখতে মানে যে পারপাসটা লিড করছে সেটা বেসিক্যালি ওটাই সার্ভ করবে। আর ওকে, একটু সো যদি কিউরিওসিটি রাখা যায় ডিজাইনের মধ্যে, যে একটু জানার আগ্রহ হলো লোগোটা দেখে, আসলে আমি জানি এটা কি, মানে একটু মিস্ট্রি, একটু কিউরিওসিটি যদি রাখা যায় তাহলে ভালো। ভাইয়া, আপনি শুরু থেকে বলে আসছেন যে ব্র্যান্ড কনসিস্টেন্সিটা নিয়ে, যে এটা অনেক জোর, এটা মেনটেন করা। সো একটা বিজনেস যখন আমরা দেখি যে নতুন কোনো একটা প্রোডাক্ট লঞ্চ করেছে, ফিউ ইয়ার্স অপারেট করার পর কিন্তু তারা যে ব্র্যান্ডিং এর যে কনসিস্টেন্সি সেটা মেনটেন করতে পারে না। আবার আরেকদিকে দেখা যায় যে অনেক কোম্পানি বছরের পর বছর সেই কনসিস্টেন্সিটা মেনটেন করে যাচ্ছে। এটার ক্ষেত্রে যদি কিছু বলতেন যে আমরা কিভাবে আমাদের ব্র্যান্ডের কনসিস্টেন্সিটা মেনটেন করতে পারি ইন দ্য লং রান। আই থিঙ্ক ব্র্যান্ডের কনসিস্টেন্সিটা মেনটেন করার ক্ষেত্রে প্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে যে একটা যে কোনো কিছু কনসিস্টেন্সি মেনটেন করার প্রথম শর্ত হচ্ছে স্যাক্রিফাইস। মানে ইয়োর ফোকাস রিকোয়ার্স স্যাক্রিফাইস। যদি ফোকাস থাকতে চাও, একটা কনসিস্টেন্ট কথা বলতে চাও, তার মানে তো স্যাক্রিফাইস করতে হবে। সো ফর অ্যান এক্সাম্পল তুমি যেরকম এখন হিজাব পরে এইটা মানে অনুষ্ঠানটা হোস্ট করছো, তো এইটা হচ্ছে তুমি অলরেডি মেড এ স্যাক্রিফাইস যে 12, 13, 14 হাজার ড্রেসের যে অপশন সেগুলা করব না, আমি শুধু একটা কনসিস্টেন্টলি এটা পরবো, এটা পরে আমি প্রতিটা শো হোস্ট করব। সো এই যে ডিসিশনটা, এই ডিসিশনটা বেসিক্যালি একটা জিনিসই ব্যাক করে, সেটা হচ্ছে তুমি স্যাক্রিফাইস করতেছো। তুমি স্যাক্রিফাইস করতেছো আর আদার যে 12, 13 হাজার অপশন আছে সেইগুলাকে, এবং তুমি ডিসাইড করছো যে আমি কনসিস্টেন্টলি এটা পরে, সো আমাকে এইভাবেই জানা যাবে বা দেখা যাবে। এইটাই, এটার কোনো সিক্রেট নাই। এটা সিক্রেট হচ্ছে একটাই, একটা কোম্পানি, একটা ব্র্যান্ড, একটা অথরিটি, একটা টপ ম্যানেজমেন্ট যখন ডিসাইড করবে আমরা সবকিছু স্যাক্রিফাইস করব, আমরা শুধু আমাদেরকে মানুষ চিনবে বা জানবে এই কারণের জন্য, এবং আমরা এই কারণটাই বারবার বলতে থাকবো। এটাই। মেইন থিং ইজ ভাই, আপনি বলছেন যে আমার যে মাইন্ডসেটটা এটাকে স্টেবল রাখতে হবে এন্ড এটাকে কনসিস্টেন্ট রাখলে আমি আমার বিজনেসের যে ব্র্যান্ড ইমেজটা ওটা আলটিমেটলি ওটা একটা কনসিস্টেন্সি, লাইক বেসিক্যালি দি মাইন্ডসেট। রাখতেই হবে, কিন্তু স্যাক্রিফাইস করার এবিলিটিটা থাকতে হবে। লাইক অনেক অপশন আচ্ছা, জি। যে আমরা গিভ আপ করব, মানে ফর এন এক্সাম্পল আমরা যে গিভ আপ করছি ডেইলি লাইফে, তো ওই গিভ আপ গুলা করার ক্ষমতাটা, ধরেন আজকে যদি অনেক ভালো আরেকটা আমি যেমন পাঞ্জাবি পরছি, এখন যদি খুবই সুন্দর একটা স্যুট আসে, এখন এই স্যাক্রিফাইসটা তো আমার করতে হবে। স্যুটে হয়তো আমাকে আরো সুন্দর লাগতে পারে, এখন তাই বলে কি আমি স্যুটটা পরে ফেলবো? স্যুটটা যদি পরে ফেলি তাহলে তো পাঞ্জাবির কনসিস্টেন্সিটা আর থাকলো না। হয়তোবা স্যুট আরো বেটার অপশন, তো লাইফে হয়তো আরো বেটার অপশনও আসতে পারে। কেউ এসে তোমাকে বলতে পারে যে ও তুমি শুধু কফি বিক্রি করো, কিন্তু ভাত বিক্রি করলে তো বেশি লাভ হয়, তুমি ভাত বেচো না কেন? তো তুমি পরদিন থেকে কফিও বেচলা, ভাতও বেচলা, তোমার রেস্টুরেন্টে কি আর ক্যাফে থাকবে না? সো এই যে কনসিস্টেন্ট হওয়ার জন্য যে স্যাক্রিফাইসটা করতে হয় প্রতিদিন, হয়তোবা বেশি লাভ, বেশি কাস্টমার,
বেশি সুন্দর লাগা, এইগুলা থেকেও তো স্যাক্রিফাইস করতে হয়। এই স্যাক্রিফাইস গুলো প্রতিদিন করতে পারাটাই হচ্ছে আসলে সিক্রেটের মানে সাকসেসের সিক্রেট। জি, and ভাইয়া অনেক সময় আমরা দেখি যে একটা কোম্পানি যে ব্র্যান্ডিং করে, অনেক সময় তারা যে প্রোডাক্টটা নিয়ে আসে মার্কেটে, সে সব স্পেসিফিক যে ফিচার্স গুলা কনজিউমার্সদের মানে স্যাটিসফাই করতে পারে না, অনেক সময় রিব্র্যান্ডিং এর প্রয়োজন হয়। তো রিব্র্যান্ডিং করতে যে অনেক সময় কোম্পানি তাদের যে মেইন যে ব্র্যান্ড ইমেজটা সেটা ক্রাইসিসে পড়ে যায়। তো আমরা ইন ফিউচারে রিব্র্যান্ডিং এর যেসব চ্যালেঞ্জেস গুলো আছে সেগুলো কি অ্যান্ড আমরা কিভাবে সেগুলো অ্যাভয়েড করতে পারি? রিব্র্যান্ডিং দুই ধরনের রিব্র্যান্ডিং দেখা যায়। এক ধরনের রিব্র্যান্ডিং হচ্ছে যে মানে প্রচুর ইনভেস্টমেন্ট করে কোম্পানি, মানে একদম ঢেলে সাজানোর মতো, যে আমি আর সেই আমি নাই, আমি এখন নতুন কেউ। সো ইউ নিড টু সি মি ইন নিউ ওয়ে। সো যেমন আমরা দেখেছি যে গ্রামীণ ফোন বাংলাদেশের ওয়ান অফ দ্য লার্জেস্ট রিব্র্যান্ডিং প্রসেস দিয়ে গিয়েছে। একটেল থেকে রবি যখন হয়েছিল। সো এইসব কোম্পানি যেটা করেছে তারা কিন্তু প্রচুর ইনভেস্টমেন্ট করেছে, রাতারাতি অনেক কিছু বদলাইছে, নতুন ধরনের অ্যাড, নতুন বিলবোর্ড, নতুন কমিউনিকেশন, নতুন লোগো, সবকিছু নতুন। এবং আগে যাই করতাম এটার সাথে কোনো মিল নাই এখনকার জার্নিতে। সো এইটা এক ধরনের রিব্র্যান্ডিং বা পাওয়ারফুল রিব্র্যান্ডিং। আরেকটা রিব্র্যান্ডিং হতে পারে যে অনেক স্লো, মানে তোমার ওরকম বাজেট নাই কিন্তু তুমি স্লোলি আস্তে আস্তে একটা জিনিস করা বন্ধ করে দিয়ে আস্তে আস্তে ওই জিনিসটা সময় নিয়ে এস্টাবলিশ করার চেষ্টা করতেছো উইথ ইউর বিহেভিয়ারাল চেঞ্জ এন্ড এভরিথিং। ফর এক্সাম্পল পার্সোনাল ব্র্যান্ডিং উড বি সামথিং লাইক দ্যাট। হ্যাঁ, যেমন ধরো আমি আমি যদি এখন এইরকম ছিলাম, আমি এখন আরেক রকম আরেক রকম ফিলসফিতে বিশ্বাস করা শুরু করছি। তো আমি সেটাতে হয়তো একটু সময় লাগবে, মানে আস্তে আস্তে ধীরে ধীরে করা। বাট দুইটার ক্ষেত্রেই যেটা হয়, রিব্র্যান্ডিং করলে কাস্টমারের জন্য একটা চ্যালেঞ্জ হতে পারে বা কোম্পানির জন্য একটা চ্যালেঞ্জ হতে পারে, ডু আই ট্রাস্ট ইউ এগেন। সো ওই ট্রাস্টের জায়গাটা খুব সেন্সিটিভ, যে তুমি মানে কাস্টমার যেন তোমার উপর ট্রাস্ট বা কনফিডেন্স না হারিয়ে ফেলে। ইউজুয়ালি রিব্র্যান্ডিং করে কোম্পানি বলে হচ্ছে আমি আরো বেটার, আরো আরো সিকিউর, আরো ফাস্টার, আরো ভালো সেবা পাবেন আমার কাছ থেকে। এবং মানে আমি পুরনো ঐতিহ্যকে ধরে রেখে আপনার কাছে নতুন ভাবে এসেছি। তো ওই জিনিসটা কাস্টমার এবং মার্কেট যেন তোমাকে দেখে কনফিউজড হয়ে না যায় যে মা এ কে, এখন তো আমি চিনতেই পারছি না, তো এর সাথে আর ব্যবসা করবো না, আমি এখন আরেক জায়গায় চলে যাবো। এরকম হওয়ার একটা ঝুঁকি থাকে, ওইটা যাতে না হয় আর কি সেটা। মেইন হচ্ছে ভাইয়া কনসিস্টেন্সিটা যাতে ধরে রাখা হয়। হ্যাঁ, কনসিস্টেন্সি, বাট প্লাস রিব্র্যান্ডিং এ আবার কোম্পানি যদি নতুন রূপে আসে তাহলে তো আসলে আগের কনসিস্টেন্সি সে ধরে রাখবেও না। কথার কথা, মানে আমি স্যুট পরা শুরু করছি, তো আমার তো পাঞ্জাবির কনসিস্টেন্সি আর রাখবো না। সো এখন সেই নতুন মানুষদের সাথে বা পুরনো মানুষদের সাথে আমি কানেকশনটা কিভাবে বিল্ড করব বা কিভাবে ম্যানেজ করব, সেটাই এখন তখন চ্যালেঞ্জ। মানে এমন হইতেই পারে যে আমি আগে যা ছিলাম তা নাই। সো আমি আগের ওই কথাটা, আমি আগে ট্রেডিশনাল ব্যাংক ছিলাম, আমি এখন ইসলামিক ব্যাংক হয়ে গেছি। তো আমি তো আগের বিহেভিয়ার যদি কনসিস্টেন্সি আগেরটাই ধরে রাখি, আমি বলছি ইসলামিক ব্যাংক বাট আমি হয়তো বা ট্রেডিশনাল কাজ কারবারই করতেছি, তাহলে তো আর তুমি এসে আমার সাথে ব্যাংকিং করবে না। সো ওইসব ক্ষেত্রে তো আমাকে আসলে চেঞ্জ করে নতুন কনসিস্টেন্সি বিল্ড করতে হবে। জি ভাইয়া। ভাইয়া আমরা অনেক সময় দেখি যে একটা কোম্পানি তাদের নিজস্ব প্রোডাক্ট যেভাবে অ্যাডভার্টাইজ করে থাকে, যখন আমরা কনজিউমার্সরা সেটা পারচেস করি তখন আমরা কিন্তু সেই লেভেলের স্যাটিসফ্যাকশনটা পাই না, বা যেসব ব্র্যান্ড প্রমিসেস হয়ে থাকে অ্যাডভার্টাইজমেন্টস এর থ্রুতে, যখন পারচেসের পরে কিন্তু আমরা অনেক সময় নেগেটিভ কনজিউমার রিয়াকশন রয়ে থাকে। সো যারা ফিউচার ব্র্যান্ডিং নিয়ে কাজ করতে চাচ্ছে তারা কিভাবে তাদের নিজস্ব বিজনেস কে এরকম আনইথিক্যাল ব্র্যান্ডিং থেকে সেভ করতে পারে? এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। বাংলাদেশে বা পৃথিবীতে একটা কথা আছে যেটা প্রচলিত, যে অল মার্কেটিয়ার্স আর লায়ার। লাইক মার্কেটিং বা সেলসম্যানশিপ যারা করে তাদের ক্ষেত্রে সবাই এরকম একটা কথা বলে যে হয় এরা মিথ্যা কথা বলে, অথবা যেমন আমাদের সমাজে একটা প্রচলিত আছে যে ভালো চাপার জন্য না থাকলে সেলসম্যান হওয়া যায় না।
সো মানে আইডিয়া গুলো হচ্ছে তোমাকে মিথ্যা কথা বলতে হবে, তা না হলে তুমি আসলে ভালো বিক্রি করতে পারবা। But this idea of marketing or salesmanship or branding is totally wrong. So it should be something like truth well told. মানে হচ্ছে যে সত্যি কথা বলবো কিন্তু সুন্দরভাবে বলবো। That should be your approach in marketing, business or salesmanship. তাহলে এই জিনিসটা যদি কেউ ধরে রাখতে পারে বা কোম্পানি যদি এই জিনিসটায় শুধু ফোকাস থাকে বা আমরা ইন্ডিভিজুয়ালি যদি এই একটা জায়গায় ফোকাস থাকি যে আমরা সত্যি জিনিসটা কি সুন্দর করে প্রেজেন্ট করব, মানে কনজিউমারের যে নিড, তাহলে এটা কখন আসলে করা যায় যখন ইউ নো হোয়াট প্রবলেম ইউ আর সলভিং অফ দ্য সোসাইটি অর কনজিউমার, যে আমি কনজিউমারের এই রিয়েল প্রবলেমটা এই প্রোডাক্ট এন্ড সার্ভিস দিয়ে সলভ করতেছি এবং কনসিস্টেন্টলি সেই গল্পটা বলা সুন্দর করে। লাইক আমি জানি যে এখন প্যান্ডামিক হচ্ছে, মানুষ ঘর থেকে বেরোতে মানুষের কষ্ট হবে বা হচ্ছে, এবং আমার একটা প্রোডাক্ট আছে যেই প্রোডাক্টটা মানুষ বাসায় বসে একজনকে টাকা পাঠাইতে পারে, বাসায় বসে একজনকে একটা বিল দিয়ে দিতে পারে, বাসায় বসে তার মোবাইলে টপ আপ করতে পারে, বাসায় বসে তার অনলাইন মার্চেন্ট পেমেন্ট দিয়ে দিতে পারে, বাজার করে আনতে পারে। সো তার জীবনে আসলে আমি এই ভ্যালুগুলো অ্যাড করতেছি এবং এটা সত্যি সত্যি করতেছি এবং তাকে আরেকটু করোনা থেকে বাঁচায় রাখতেছি। আমি মনে প্রাণে এটা জানি এবং এটা বিশ্বাস করি। এটা কিন্তু প্রথম স্টেপ। এটা যখন জানি এবং বিশ্বাস করি তখন আমাদের কমিউনিকেশন গুলো ডিফারেন্ট হবে। তখন আমি চেষ্টা করব তোমাকে কনভিন্স করার যে আসলেই তুমি এখন বাসা থেকে বের হও না, এটা এই বিপদ আছে, আর বের না হয়ে বাসায় বসে এই সমস্ত কিছু করে ফেলতে পারবা, এই যে আমার একটা প্রোডাক্ট আছে। তো গল্পগুলো আসলে এরকম হইতে হবে। ভাইয়া আমরা তো এতক্ষণ অনেক ব্র্যান্ডিং নিয়ে অনেক কিছু বললাম যে এটা কি বা এটার কি কনসিস্টেন্সি অনেক কিছু। সো যারা ইন ফিউচারে যাদের ক্যারিয়ার নিয়ে তারা ব্র্যান্ডিং নিয়ে কাজ করতে চাচ্ছেন, তারা কি একটা মানে কিভাবে একটা সাকসেসফুল ব্র্যান্ড প্রমোশনের ক্ষেত্রে যদি আপনি একটা ক্লিয়ার ওভারভিউ দিতেন যে দিস আর দি পার্টিকুলার স্টেপস ফ্রম ফার্স্ট টু লাস্ট, এই ক্ষেত্রে যদি কিছু বলতেন ভাইয়া। এভাবে বলা একটু কঠিন, মানে ব্র্যান্ডিং এর আসলে মানেটা কি, বা যে কোনো কিছুর আসলে ইসের একটা কোনো কিছুর আসলে এরকম তো সিক্রেট থাকে না যে বলে দিলেই ওটা ওটা ঠিক হয়ে গেল বা ওটা ফলো করার পর কাল থেকে সবাই ওটা করে ফেলতে পারলো। আহ আমার অনেক পছন্দের একটা সিনেমা হচ্ছে কুংফু পান্ডা, আমি জানি না তুমি দেখছো কিনা। কুংফু পান্ডাতে কুংফু পান্ডার একটা বাবা থাকে যে হাঁস, কিন্তু কুংফু মানে পু হচ্ছে নায়ক, পু কখনো জিজ্ঞেস করে না, পু নিজে পান্ডা কিন্তু হাঁসটাকে কখনো জিজ্ঞেস করে না যে তুমি হাঁস আমার বাবা হলে কিভাবে। ও সবসময় জিজ্ঞেস করে হচ্ছে যে তুমি যে নুডলসটা রান্না করো এটা সিক্রেট সসটা কি। তো পুরো মুভিতে এরকম জিজ্ঞেস করতেই থাকে, ওর বাবা কখনো বলে না। তো লাস্টে একটা সিন আছে যেখানে ওর বাবা এসে বলে যে দ্য সিক্রেট সস ইজ দেয়ার ইজ নো সিক্রেট সস, ইউ নিড টু বিলিভ ইন ইট। সো আমার কাছে ওই অ্যান্সারটা খুব ভালো লাগছিল। তো আমার কাছে এরকম মনে হয় যে কোনো কিছু আসলে করতে পারার ওরকম কোনো সিক্রেট সস নাই। প্রথম বিষয়টা হচ্ছে ইউ নিড টু বিলিভ ইন ইট, ইউ নিড টু বিলিভ দ্যাট দ্য কোম্পানি ইউ আর ওয়ার্কিং ইন or the idea you working in, you need to believe in it, যে আমি এটা আসলেই সমাজে একটা প্রবলেম সলভ করতেছি এবং এটা দিয়ে আমি একটা পরিবর্তন আনতে পারবো। এই বিশ্বাসটা হচ্ছে প্রথম স্টেপ। যদি একজন মার্কেটিয়ারের এই বিশ্বাসটা থাকে যে আমি এই একটাকে আসলে ধারণ করি মনে থেকে এবং আমি এটা দিয়ে একটা চেঞ্জ আনতে চাই সোসাইটিতে, তাহলেই আসলে বাকি জিনিসগুলো ইটস ফল ইনটু প্লেসেস। আর ব্র্যান্ডিং এর সবচেয়ে সিম্পল ব্যাপারটা বা ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে এটা একটা মিনিং ক্রিয়েট করে। সো ব্র্যান্ডিং এর কাজটা হচ্ছে মানুষের মনে একটা অর্থ তৈরি করা, এবং এই অর্থটা হচ্ছে যখন এই নামটা শুনবো আমার মাথার মধ্যে কি আসবে। এই অর্থটা তৈরি করতে হলে যত কিছু করতে হবে, এটা পেপারে আর্টিকেল লেখা থেকে শুরু করে অ্যাড দেওয়া, ডিজিটালি কন্টেন্ট ক্রিয়েট করা, ওয়েবসাইট তৈরি করা, যা যা করতে হবে, রাস্তায় নেমে মানুষকে দাঁড় করায় রেখে তোমাকে অ্যাপ্রোচ করা, যা যা করলে তোমার মনে অর্থটা ক্রিয়েট হবে, সেই জিনিসগুলোই আসলে স্টেপ বাই স্টেপ কনসিস্টেন্টলি করা। এটাই, কোনো সিক্রেট সস নাই ওরকম। ভাইয়া আপনার কাছ থেকে আমরা অনেক ওয়ান্ডারফুল ইনসাইটস নিয়েছি, আপনি তো অনেক কিছু বললেন ব্র্যান্ডিং নিয়ে। এখন আমাদের কিছু কোয়েশ্চেনস আছে, কোয়েশ্চেন আনসার সেকশনে আমরা মুভ করি। অনেকে অনেক কোয়েশ্চেন করেছে, সো যদি আপনার কাছ থেকে নিশ্চয়ই তারা জানতে অনেক আগ্রহী।
So Nusrat Nishi লিখেছেন, Bhaiya, if we want to introduce a new brand to the market, how can we measure the estimated sales from our potential customers? সো হোপফুলি এইসব কেসে যেটা হয় যে মানে ব্র্যান্ডটা নতুন হলেও মার্কেটটা পুরনো বা অলরেডি ওই ক্যাটাগরিতে অন্যান্য ব্র্যান্ডরা অপারেট করতেছে, তো ওখান থেকে আমরা বুঝতে পারি যে ইউজুয়ালি যেটা বুঝতে পারা যায় যে ওই ক্যাটাগরিটার সাইজ কত বড় এবং অলরেডি এক্সিস্টিং ব্র্যান্ডগুলা কত টাকা খরচ করতেছে ওই সাইজটা গ্র্যাব করে বা ওইটাতে অপারেট করার জন্য। কথার কথা 100 কোটি টাকা মার্কেট 10 কোটি টাকা বা 15 কোটি টাকা কোম্পানিগুলো খরচ করতেছে। সো এইসব জায়গা থেকে তুমি আর একটা আইডিয়া জেনারেট হয়ে যায় যে এর 5% শেয়ার এর প্রথম বছরে নিতে হলে বা 10% শেয়ার প্রথম বছরে নিতে হলে আমাকে আসলে কি রকম এক্সপেন্ডিচার বা অপারেটিং এক্সপেন্স লাগবে এবং কি রকম মার্কেটিং খরচ করতে হবে। সো ইউজুয়ালি দেখা যায় যে এক্সিস্টিং ইন্ডাস্ট্রি এবং প্লেয়ারদের যে অ্যাক্টিভিটি সেটা থেকে আমরা ওই অ্যাজাম্পশন গুলো ক্রিয়েট করি যে আমরা কিরকম। আর যদি কোনো ডেটা না থাকে যে মার্কেটও নতুন ক্যাটাগরিও নতুন, তাহলে আসলে তো ওই এস্টিমেশন গুলো ওভাবে করা খুব ডিফিকাল্ট। Next is Zakir Hassan লিখেছেন, Sir, what are the fundamental components I need for a successful brand? এটা ভাইয়া আগে অ্যান্সার করেছেন, সো মেবি আমাদের ভিউয়ারটা মিস করে গেছেন, যদি একটু শর্টকাটে যদি একটু বলতেন ভাইয়া। সো এগেইন ব্র্যান্ডিং এর ক্ষেত্রে তো যে বললাম যে সবচেয়ে ইম্পর্টেন্ট এবং কি বিষয়টা হচ্ছে যে একটা মিনিং ক্রিয়েট করা, এবং মিনিংটার ক্ষেত্রে দেন আসে কনসিস্টেন্সি, যে মিনিংটা কনসিস্টেন্টলি সব জায়গায় কমিউনিকেট করা। আর কমিউনিকেশনের সময় ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে রিলেভেন্স, মানে গল্প, মানে ইটস না ব্র্যান্ডিং ইজ নাথিং বাট এ স্টোরি টেলিং। সো গল্প বলে আসলে, তো গল্পগুলো খুব রিলেভেন্ট হওয়া খুব জরুরি। মানে এমন সময় এমন গল্প বলতেছি যেটার কোনো কানেকশন নাই। ধরো এখন গরমকাল, আমি লেপ মুড়ি দিয়ে ঘুমানোর গল্প বলতেছি, তো গল্প শুনেই হয়তো বা ঘাম চলে আসতেছে মানুষের। সো পিপল ওন্ট এবল টু কানেক্ট যে কি বলতেছে, কি সময় কি গল্প বলতেছে। সো রিলেভেন্সটা খুব ইম্পর্টেন্ট স্টোরি টেলিং এর ক্ষেত্রে, যে কনজিউমারের এখন যে স্টেটটা বা যে সময়টা সেটাকে ঘিরে ওই গল্পগুলো বলতে পারতেছি কিনা। সো এটা খুব ইম্পর্টেন্ট, রিলেভেন্সটা। ওকে, দেন নেক্সট যে আমাদের পক্ষ থেকে যে কোয়েশ্চনটা এসেছে সেটা হচ্ছে ডিইউডিসি পক্ষ থেকে, which social media platform is more effective for branding of business? এটা আসলে ভ্যারি করে তুমি যা ব্র্যান্ডিংটা যেখানে করতে চাচ্ছ মানে কার কাছে। ফর এক্সাম্পল তোমার মূল কাস্টমাররা যদি এখন জাস্ট তর্কের খাতিরে ধরে নিচ্ছে ওরা সবাই টিকটকে থাকে, তাহলে তো তোমার জন্য টিকটকই সবচেয়ে ইফেক্টিভ প্ল্যাটফর্ম। তুমি তো আর তোমার কাস্টমাররা সবাই টিকটকে কিন্তু তুমি আসো লিঙ্কডইনে, তাহলে তো হবে না। কারণ হয়তো বইতে পড়ছি আমরা যে লিঙ্কডইন হচ্ছে সবচেয়ে বেশি প্রফেশনাল প্ল্যাটফর্ম। সো সাকসেসফুল ব্র্যান্ড বিল্ডিং এর জন্য আমরা লিঙ্কডইনে অনেক প্রমোশন চালাচ্ছি, কিন্তু আমার যে মূল কাস্টমার যারা আমার কিনবে তারা সবাই টিকটকে আছে, তো আমার তো লিঙ্কডইনে থেকে লাভ নেই। সো আমার কাস্টমাররা যেখানে, আমার জন্য সেটি সবচেয়ে ইফেক্টিভ প্ল্যাটফর্ম। Okay. The next question, যিনি সাদমান রহমান চৌধুরী করেছেন, and my second question is how social organizations can develop a strong brand. I think that branding is very, very much important for a social organization because of the collection of funds for their social events. আই থিঙ্ক খুবই ভালো প্রশ্ন এবং অবশ্যই এটা খুবই ইম্পর্টেন্ট। সো সোশ্যাল কজের ক্ষেত্রে যেটা এখন মানে পরিবর্তনটা যেটা এসেছে এই সময়টা, সেটা যেটা দেখি সেটা হচ্ছে একটা সময় সোশ্যাল নট ফর প্রফিট ইনিশিয়েটিভ তো অনেক বেশি ছিল, তখন হয়তো যে গ্লোবাল ফান্ডিং এর উপর ডিপেন্ডেন্ট ছিল। তো বাংলাদেশ মিডল ইনকাম কান্ট্রি হয়ে যাওয়া, সারা পৃথিবীর সিচুয়েশন চেঞ্জ হওয়া, তারপরে মোস্ট অফ দ্য ফান্ডিং ইজ মুভিং টুয়ার্ডস আফ্রিকা। সো এখন দেখা যাচ্ছে যে বাংলাদেশি কোম্পানি বা যারা সোশ্যাল কজ নিয়ে কাজ করে তাদের নিজস্ব একটা ব্র্যান্ডিং বা একটা কমিউনিকেশন ডেভেলপ করা, নিজের মার্কেট থেকে ফান্ড রেজ করার ক্ষমতা, এগুলো খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে। এগুলো যেহেতু খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে, এই ক্ষেত্রে এই ইম্পর্টেন্সের জন্য ব্র্যান্ড বিল্ডিংটাও এখন অনেক ইম্পর্টেন্ট মানে সোশ্যাল কজ বেসড কোম্পানির জন্য। এবং এই ক্ষেত্রে
সবচেয়ে বেশি ফোকাস রাখা উচিত আমার মনে হয় যে প্রবলেমটা আমরা মানে ওই কোম্পানিটা সলভ করতেছে সেইটাকে এস্টাবলিশ করা। মানে অ্যাজ এ ইউজার আমি যত বুঝতে পারবো যে এই প্রবলেমটা ইজ রিয়েল, লাইক এই পেইনের আমিও একটা পার্ট এবং আমি এটা সলভ করতে চাই। সো যতদিন এইটাকে এস্টাবলিশ করতে না পারবো সেইটার আসলে আমার ব্র্যান্ডিং এর ওই সাকসেসটা আসবে না। যেমন আমি যদি বলি গ্লোবাল ওয়ার্মিং এর ব্র্যান্ডিং এর বা অ্যাক্টিভিটির একটা বড় ব্যর্থতা আমাদের জীবনে এই কারণে হয়েছে যে গ্লোবাল ওয়ার্মিং এর সমস্ত ব্র্যান্ডিং বা অ্যাক্টিভিটি আমরা দেখছি হচ্ছে, যেমন আমি যদি তোমাকে বলি গ্লোবাল ওয়ার্মিং চোখ বন্ধ করলে তোমার কি মনে পড়ে? তোমার মনে পড়বে হচ্ছে নর্থ পোলে বা এই যে বরফের কোনো দেশে একটা খন্ড বরফ ভেঙে পানিতে পড়ে যাচ্ছে। তো তুমি তোমার জীবনে কোথাও কখনোই হয়তো বা বরফ দেখোই নাই, বা বরফ ভেঙে পানিতে পড়ে গেছে এটা হয়তো বা তুমি তোমার বাস্তব জীবনে কোনো ইমপ্লিকেশনই নাই। তো যতই আমি কান্নাকাটি করি বরফ নর্থ পোল ভেঙে পড়ে যাচ্ছে, সমুদ্রের মাত্রা বেড়ে যাচ্ছে, বাট দিস ডাজন্ট কানেক্ট ইউ। তোমাকে কানেক্ট করে হয়তো বৃষ্টি হলে হাঁটু পানিতে তোমার এলাকায় পানি জমে যায়। সো প্রবলেম গুলা যত রিয়েল এবং তোমাকে ইম্প্যাক্ট ফেলবে এইভাবে দেখাইতে পারবে মানুষ না, তত বেশি মুভ হয়। সো এইটা মাথায় রাখা খুব ইম্পর্টেন্ট। So next question যেটা আছে মোহাম্মদ জিয়াউল আমিন করেছেন, what steps should a new startup take to make it a renowned brand in the competitive market in the future? এই তো সেম ওই হাসার পান্ডার গল্পের মতোই আসলে, এগুলোর কোনোটারই আসলে ওরকম কোনো সিক্রেট সস নাই যে আজকে বলে বলেছেন যে there is no একটা পার্টিকুলার কোনো গাইডলাইন নেই এটা এটাই করতে হবে, আমাদের রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স দেন আমরা যেভাবে আমাদেরকে নিজেকে ইমপ্রুভ করা যায়। Okay, so bhai, I think we are done with our question answer session. So last যে জিনিসটা বলতে চাচ্ছি, last but not the least, আমরা যারা ফিউচারে ব্র্যান্ডিং নিয়ে কাজ করতে চাই বা যারা তাদেরকে আপকামিং ইয়ার্স এজ এ সাকসেসফুল ব্র্যান্ড ম্যানেজার আপনার মতো দেখতে চান, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন ভাইয়া, আপনার এক্সপিরিয়েন্স থেকে যদি তাদের কিছু সাজেশন দিতেন। সো আমার ওই যে যেটা কথা বলতে বলতে একবার ওই বাসার আম্মুর এক্সাম্পল বলতেছিলাম বা ফ্রেন্ড সার্কেলে বা টিচারের এক্সাম্পল। সো ন্যাচারালি যদি তোমার মধ্যে জিনিসগুলো আসে, লাইক তুমি যদি প্রথম যে বিষয়টা ইম্পর্টেন্ট আমার ব্র্যান্ড ম্যানেজার বা মার্কেটিং ম্যানেজার বা এন্টারপ্রেনার হতে গেলে, আই থিঙ্ক এমপ্যাথি, যে তোমার মধ্যে ওই সহমর্মিতাটা আছে কিনা, মানে মানুষের পেইন, মানুষের কষ্ট, মানুষের জায়গা থেকে বুঝতে পারো কিনা। কারণ ব্র্যান্ড ম্যানেজার হওয়া বা এন্টারপ্রেনার হওয়া বা একটা ভালো মার্কেটিয়ার হতে গেলে প্রথম বা ইনোভেশন করতে হলে, নতুন কিছু আনতে হলে, নতুন চিন্তা করতে হলে, এটা প্রথম যে ইম্পর্টেন্ট সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে যে তুমি এমপ্যাথেটিক কিনা, তুমি অন্যের পেইন পয়েন্টটা তার জায়গা থেকে বুঝতে পারো কিনা। যারা এটা পারে তারাই আসলে নতুন জিনিস তৈরি করতে পারে, নতুন চিন্তা করতে পারে বা একটা প্রবলেমকে সলভ করতে পারে। সো এইটা হচ্ছে প্রথম চর্চা, এমপ্যাথির চর্চাটা করা এবং থাকা। তারপরে হচ্ছে যে ডেফিনেটলি প্রবলেম সলভিং এবিলিটি, মানে মার্কেট এবং কোম্পানির বা কনজিউমারের কোন প্রবলেমটা তুমি সলভ করতেছো, ওই ওই অ্যাটিটিউডটা থাকা সব সময়। প্রবলেম সলভিং এর সাথে ক্রিটিক্যালি মানে অ্যানালাইসিস করা কোনো ঘটনাকে, ওই এবিলিটিটা থাকা দরকার। যে একটা ঘটনা ঘটলো, সেই ঘটনাকে একটু সারফেস লেভেল থেকে না দেখে ভিতর থেকে যে কেন এই অ্যাকশন গুলা মানুষ নিচ্ছে। সারফেস লেভেলে ইউজুয়ালি ঘটনা একটা থাকে, আর ভিতরে যখন ইউ গো ডিপার ইনটু দ্য ইভেন্ট ইউ রিয়েলাইজ যে এই কারণে আসলে সারফেসের ঘটনাটা ঘটতেছে। সো ওই এবিলিটিতে থাকা যে ক্রিটিক্যালি অ্যানালাইসিস করতে পারো কিনা যে কোনো ইনসিডেন্টকে। আর হচ্ছে এখনকার যে সময়, সেটা হচ্ছে কোলাবোরেশন করার এবিলিটি, মানে একা একা কিছু করা এখন খুব কঠিন, কারণ সবার বাজেট কম, ফান্ড কম। সো কারোর সাথে মিলে কাজ করার ক্ষমতাটা, যে কোলাবোরেট করা। ক্রিয়েটিভিটি তো ডেফিনেটলি একটু ক্রিয়েটিভ হতে হবে, যে কোনো যে গল্প যখন বলতে যাবা তখন একটু আলাদা করে বলার ক্ষমতা, একটু আলাদা করে প্রেজেন্ট করার ক্ষমতা, যাতে এই ক্লাটারের মাঝে মানুষ তোমাকে মনোযোগ দিয়ে দেখতে পারে বা শুনে। আর হচ্ছে আর কি বলা যায়, আর মনে পড়ছে না।
কটাই মনে পড়ছে। আচ্ছা, আমরা আমাদের সেশনে লাস্টের দিকে চলে এসেছি। So thank you very much, Bhaiya, for joining us today. It was really, really a great honor to have you with us. আপনি যে আপনার এত busy schedule থেকে যে আমাদেরকে সময় দিতে পেরেছেন। Thanks again, Bhaiya. And thanks to UDC and Skill Hub for organizing such a wonderful session. And thanks to all our viewers. আশা করি যে আপনারা আপনাদের কোয়েশ্চেনস এর যে সলিউশনস বা অ্যান্সার গুলো ভাইয়ার কাছ থেকে পেয়েছেন। আশা করি আপনাদের যে কনফিউশনস গুলো ওগুলো ক্লিয়ার হয়েছে। সো আমি আজকে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ অল, আল্লাহ হাফেজ।